যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হ্যাঁ আম আদমির হেসেলে সিলিন্ডার যাতে ঢোকে সে ব্যবস্থা তো সরকার করে ফেলেছে এসমা জারি করে, কিন্তু ওই যে ধরুন যারা ভাতের হোটেল চালান তাদের সঙ্গেও তো অনেক কর্মী রয়েছেন, তাদের সংসার চলবে কি করে? গ্যাস মিলছে না, তাহলে উপায় আবার সেই কয়লায় ফিরে যাওয়া। চুচুড়ার একটি পাইস হোটেল দেখুন একবার, কয়লায় রান্না হচ্ছে সেখানে, গ্যাসের অভাবে কয়লাই ভরসা চুচুড়ার এই হোটেলে, আর তার জন্য মেনুতেও কিছু কাটছাট করতে হয়েছে। যায় যারা হোম সার্ভিসে যেতে থাকে। সোমনাথ আছে আমার সঙ্গে। সোমনাথ, এই হোটেলে প্রতিদিন কত মানুষের খাওয়ার ব্যবস্থা থাকতো? মেনুতে কাটছাট করা হচ্ছে বলতে কিরকম কাটছাট করা হয়েছে? দেখো অতনুদা, এই যে হোটেলে প্রায় 3 দিন ধরে গ্যাস আসছে না। এই যে বাণিজ্যিক যে গ্যাস 3 দিন ধরে আছে, তারা গ্যাস পাচ্ছে না। যেসব জায়গা থেকে গ্যাস নেয় সেসব জায়গায় ফোন করছে কিন্তু গ্যাস দিচ্ছে না। তাতেই সমস্যায় পড়েছে যে যারা হোটেল চালাচ্ছে তারা এবং যারা কাজ করে তারাও। কেন, যে পরিমাণে তাদের প্রায় 200 থেকে 250-এর উপরে হোম সার্ভিস আছে, হোম সার্ভিসে রান্না যায় যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের, কিন্তু তাদের কাছে ফোন আসছে যে পরিমাণে মেনু দেয়, প্রায় 5-6 রকম মেনু দেয় যায়, যে হোম সার্ভিসে রান্না করা যায় তার 5-6 রকম মেনু যায়। এবার সেই মেনু থেকে প্রায় 4 রকম মেনু দিচ্ছে, বাকি 3 রকম মেনু হয়তো বন্ধ থাকছে, দিতে পারছে না। কেন দিতে পারছে না? যে তাদের কাছে গ্যাস নেই। কাঠকয়লা, উনানের কাঠকয়লা এবং যে গুল রয়েছে, গুলের মধ্যে দিয়ে সেসব রান্না করে তারা পাঠাচ্ছে। যেখানে রান্না করতে 2 ঘন্টা লাগতো গ্যাসে, সেখানে রান্না করতে প্রায় লেগে যাচ্ছে 4-5 ঘন্টা। এবং যেসব জায়গায় সিলিন্ডার, বাণিজ্যিক সিলিন্ডার পাচ্ছে, সেখানে প্রায় 900-1000 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ব্ল্যাকে। এই যে বিষয়, এই জন্য সমস্যায় পড়েছে। এবং তার জন্য মেনু যে তারা খেতে আছে, প্রায় 1000 জন মানুষ এখানে, যে 250 জন তো হোম সার্ভিসে যায়, প্রায় 500-600 জন এই হোটেলে খেতে আসে। এবং আশেপাশে আছে প্রায় 250 হোম সার্ভিস, হোম ডেলিভারি হয়, মানে প্রায় 1000 মানুষ খান প্রতিদিন। তাদের মেনুতে তো কাটছাট হচ্ছেই, তার চেয়ে বড় কথা সবার খাবার যোগান দেবেন কিভাবে? এবার আস্তে আস্তে খদ্দের তো কমতে শুরু করবে, চিন্তায় আছেন হোটেল মালিকরা, হোটেলের ব্যবসার সঙ্গে যারা জড়িত এই চুচড়ার এই হোটেলে। একবার শুনুন। যে গ্যাস দিত তাকে বলতে গেলাম, সে এখন বলছে ব্ল্যাকে মাল পাওয়া যাচ্ছে, মোটামুটি 1600 টাকা মালটা 2200 টাকা 2300 টাকা নিচে পাওয়া যাচ্ছে না, 600-700 টাকা ওখানে বাড়ি। হ্যাঁ, 3 দিন ধরে গ্যাস আসছে না। সেই তাকে চাইতে গেলে সে এখন 2200-2400 টাকা নিচে কোনো কথাই বলছে না। বাধ্যবশত হয়ে আমাকে কয়লা দিয়ে কাজ করতে হচ্ছে এখন, কেন আমার তো প্রচুর হোম সার্ভিস রয়েছে, সকাল থেকে নিয়ে রাত অব্দি মোটামুটি 200-250 লোকের খাবার যায়। বয়স্ক মানুষ তো আছে, এই তো দেখছেন যে এগুলো বারবার ফোন আসছে, এই সমস্যা হচ্ছে। আর কি করবে? কয়লাগুলো কিন্তু সাবস্টিটিউট নয়, তাতে আবার তখন বলবেন পলিউশনের সমস্যা হচ্ছে, অনেক রকম সমস্যা দেখা দেবে, পাওয়াও যায় না, পেলে লোকাল সমস্যা হবে। আর এনারা বন্ধ করে দিতেই পারেন, এনারা বন্ধ করে দিলে এই লোকগুলো খাবে কি? আজকে এত লোকে খাবার যাচ্ছে, এই লোকগুলো খাবে কি? রাজনীতি যারা করছে তারা যদি এগুলো ব্যাপারগুলো দিয়ে দেখে, তাহলে তাদের সুবিধা হয়। সাধারণ মানুষের যে অসুবিধে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তো সাধারণ মানুষের তো সমস্যা। এরকম হোটেলে যদি খাবার, আমাদের তো বড় বয়সে, এই বয়সে আমরা খাবার না পেরোতে আমাদেরও অসুবিধা হবে খুবই। হ্যাঁ, কেননা আমরা তো 86, আমার তো ওল্ড, 26 বছর রিটায়ার করেছি। হোটেলই তো সব আমাদের ভরসা। বাড়িতে আমার গিন্নিরও খুব অসুস্থ, আমরা দুজনে এই বুড়ো বয়সে এরকম চলছে আমাদের। হ্যাঁ, এর উপরেই ভরসা আমাদের। এদের এখন গ্যাস আসছে না, আমাদের খাবার কষ্ট হবেই। আর এই পরিস্থিতির কারণ কি? যুদ্ধ, ইরানের উপর লাগাতার হামলা, হরমুজ প্রণালী সেখানে অস্থিরতা, পাল্টা ইরানও হামলা করছে ইসরায়েলের উপর। জেরুজালেম থেকে তেল আভিভ, কতটা ভয়ঙ্কর অবস্থা। যদি গ্রাউন্ড জিরোর ছবি একবার দেখেন তাহলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আপনাদের একবার দেখাই গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী রিফাত, একটা গাড়ি তেল আভিভের, সেই গাড়িটার কি অবস্থা দেখুন। इस वक्त इसराइल में उस गाड़ी में बैठा हूं जो बिल्कुल चकनाचूर हुई है ईरान के बैलिस्टिक मिसाइल के अटैक से। आप देख सकते हैं क्या हाल हुआ है। यहां पर गाड़ियों का इर्द गिर्द दिखाने की मैं कोशिश करूंगा। देख सकते हैं कि क्या हुआ है यहां पे गाड़ियों का हाल इसराइल में। वहां पर जहां पर मिसाइल अटैक किया है ईरान ने, और ईरान का जहां पर भी मिसाइल गिरता है वो
बहुत भयानक तबाही कर देता है, क्योंकि बैलिस्टिक मिसाइल बहुत पावरफुल होता है। यहाँ इर्द गिर्द दूर दूर तक उससे नुकसान हो जाता है। तो ये गाड़ियों की हालत आप देख सकते हैं जो बाहर रहती हैं, और मकानों की हालत आप पूछिए मत के इर्द गिर्द मकानों की हालत क्या हुई है। ये देख सकते हैं आप, मकान खंडर में तब्दील हो गए हैं। और ये आप देख सकते हैं इजरायली डिफेंस फोर्सेस के लोग अब शायद ये समझने की कोशिश कर रहे हैं कि ईरान के बैलिस्टिक मिसाइल यहाँ के एयर डिफेंस सिस्टम में सेंध लगाने में कैसे कामयाब हुए। और ये अब इस वक्त यहाँ पर इसराइल का कई जगहों पे हाल है, जो न्यूज़ 18 इंडिया की टीम है रियल ग्राउंड ज़ीरो पर आप तक पहुँचा रहे हैं वो खबर जो शायद बाकी चैनल्स या बाकी रिपोर्टर्स आप तक नहीं पहुँचा पा रहे हैं। जो कुछ इसराइल में डैमेज हुआ है ईरान के ताकतवर मिसाइल से, वो कोशिश कर रहे हैं हम इसराइल में बैठकर आप तक पहुँचाने की रियल ग्राउंड ज़ीरो से। এবার এসআইআর এর খবরে নজর রাখতে হবে। এসআইআর এর খবরে নজর রাখতেই হবে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেই শুনানিতে একটা মারাত্মক পয়েন্ট আছে। এই মারাত্মক পয়েন্ট কি না, এবার এসআইআর মেটাতে ট্রাইব্যুনাল কিরকম না একরকম নজিরবিহীন পদক্ষেপ বলা যেতে পারে সুপ্রিম কোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালে ভিন রাজ্যের বিচারপতিরা থাকবেন এবং এই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে কমিশন। কি হবে এই ট্রাইব্যুনালের? মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই যে আজকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা মূলত এই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে যে রাজ্যের তরফ থেকে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুনানিতে আবেদন করেছিলেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে যাদের নাম এই অ্যাডজুডিকেশন লিস্ট থেকে বাইরে যাবে, অর্থাৎ যাদের নাম বাতিল হবে, তারা পুনরায় আপিল করার তাদের সুযোগ থাকা উচিত। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সিইও একটি নির্দেশ দিয়েছেন যে শুধু সিইওর কাছেই এই শুনানির জন্য আবেদন আসবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে লাগাম পড়িয়েছে সর্বোচ্চ আদালত এবং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই ট্রাইব্যুনাল গঠিত হবে, একটা নয় একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালে গিয়ে আপিল করা যাবে, অর্থাৎ যে সমস্ত মানুষদের নাম এই জায়গা থেকে বাতিল হয়ে যাচ্ছে, যাদের নাম বাতিল হচ্ছে, তা ট্রাইব্যুনালের মাথায় কারা থাকবেন? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং সঙ্গে অন্যান্য বিচারপতিরা, এবং প্রয়োজনে অন্য রাজ্য থেকেও বিচারপতিদেরকে এই ট্রাইব্যুনালগুলিতে যুক্ত করা যেতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি সিদ্ধান্ত নিয়ে এক বা একাধিক যতগুলো ট্রাইব্যুনালে তার মনে হবে যে প্রয়োজন রয়েছে এই যাদের আবেদন রয়েছে সেই আবেদন খতিয়ে দেখার জন্য সেই ট্রাইব্যুনালগুলি গঠিত হবে। এবং ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত হবে, অর্থাৎ কোনো ব্যক্তি তার নাম যদি অ্যাডজুডিকেশন লিস্ট থেকে বাতিল হয়ে যায় বা ডিলিটেড হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যদি মনে হয় যে তাকে যে কারণ বলা হয়েছে সেই কারণে দাঁড়িয়ে তিনি আবার আবেদন করেন এবং ট্রাইব্যুনাল যদি মনে করেন যে তিনি যোগ্য ভোটার এবং ভোটার তালিকায় তার থাকার অধিকার রয়েছে, তাহলে কমিশন ট্রাইব্যুনালের সেই নির্দেশ মেনে নিতে বাধ্য হবে। সেটাও আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অতদূর। ধন্যবাদ মৈত্রী। এবং এরই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 60 লাখ যাদের কলামে বিচারাধীনের কলামে যাদের 60 লাখের নাম ছিল, তাদের কি হবে? তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত 10 লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে, তা সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এবার বাকি 50 লাখের নাম কতদিনে তাদের নিষ্পত্তি হবে? বিচারাধীন বিচারে নাম বাদ গেলে ফের আবেদন করা যাবে এবং সেক্ষেত্রে ট্রাইব্যুনালে নাম তুলতে আবেদন করা যাবে। সুপ্রিম কোর্ট কমিশনের এখতিয়ার বেঁধে দিল। প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্দেশ নয়, হাইকোর্টের অনুমোদন ছাড়া কোনো নির্দেশ নয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিচার প্রক্রিয়া বাধাহীন তা নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত বিচারকের জন্য লগইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারো নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে তার নাম কেন বাদ দেওয়া হলো তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। কমিশন নির্দিষ্ট কারণ জানাতে বাধ্য, কারো নাম কেন বাদ দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে এই নিষ্পত্তি করার জন্য
ভোটের আগের দিন পর্যন্ত সময় থেকে যাচ্ছে। এখনো 50 লক্ষ নাম অ্যাডজুডিকশনে রয়েছে। নির্বাচনের আগের দিন বৈধ যদি প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রেও ভোট দিতে বাধা থাকবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে। তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। তাহলে 3টে ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা চূর্ণ হলো।